আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ট্রাম্প ইরানের সুপার পাওয়ার হওয়া আটকাতে ডোনাল্ড ট্রাম্প একে একে তুরস্ক, সৌদি আরব এবং ইরাকের উপরে ঘা মারতে শুরু করে। তাদেরকে নতুন নতুন প্রলোভন দিয়ে ইরানের কাছ থেকে তাদেরকে সরাতে শুরু করে ডোনাল্ড ট্রাম্প। আর এই খেলাতে প্রথম বলি হন তুরস্কের লোভী শাসক এরদোয়ান। তিনি ডোনাল্ড ট্রাম্পের পিছনে ম্যা করতে শুরু করে দেন F-35 ফাইটার জেট পাওয়ার জন্য। ওদিকে সৌদি আরবের MBS মোহাম্মদ বিন সালমান সুদীর্ঘ কাল ধরে লালায়িত পারমাণবিক শক্তি তৈরি করবার জন্য, পাশে ইরান যখন সাই সাই করে এগিয়ে যাচ্ছে পারমাণবিক শক্তি নিয়ে এবং সীমাহীন মিসাইল এবং ড্রোন শক্তি তৈরি করে, তখন ভেতরে ভেতরে মোহাম্মদ বিন সালমান তিনিও চাইছিলেন একটা কিছু হোক আমেরিকার সঙ্গে গাঁট ছাড়া বেঁধে। আর সেই সুযোগে ডোনাল্ড ট্রাম্প তাকেও বধ করলেন পারমাণবিক চুক্তির নামে। পড়ে রইল ইরাক, যে ইরাক আমেরিকার আগ্রাসনের সব থেকে ভয়ঙ্কর বলি হয়েছে। 2003 সাল থেকে যে সোনার দেশ ইরাককে তছনছ করে দিচ্ছে আমেরিকা, সেই আমেরিকার রাষ্ট্রপতির আমন্ত্রণে 5 দিন সফর করলেন ইরাকের প্রধানমন্ত্রী। আর ওই 5 দিনেই তাকে যেটুকু টুপি পরাবার ডোনাল্ড ট্রাম্প টুপি পরিয়ে দিলেন। আর যখন একের পর এক মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ডোনাল্ড ট্রাম্প বোকা বানাতে শুরু করেছেন, তারপরে শুরু হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ, যাকে কূটনৈতিক ভাষায় বলছে ব্রিঙ্কম্যানশিপ। একে একে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আমেরিকা পকেটে পড়েছে। তারপর প্রায় মিত্রহীন ইরানের উপরে শুরু হলো সামরিক আগ্রাসন। কিন্তু ইরান আমেরিকার এই কূটকৌশল অনেক আগে থেকেই জানে এবং মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রকে যে সে পাশে পাবে না সে বিষয়েও প্রায় অনেকখানি নিশ্চিত ছিল আগে থেকে ইরানের নেতৃত্ব। তাই ইরান কোনো প্রতিবেশী দেশের উপরে ভর করে এই যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে লড়তে নামেনি। সে বরং নিজের উপরে 100% আত্মবিশ্বাস, দেশের মানুষের দেশের জন্য শাহাদাত বরণ করবার যে আকুতি, এই দেশপ্রেমের শক্তির উপরে ভর করেই ইরান আমেরিকার মতো হানাদার শক্তির বিরুদ্ধে এক শক্তিশালী সংগ্রাম গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে ভর করে ইরান এই যুদ্ধে লড়ছে না, বরং তার নিজের তৈরি মিসাইল এবং ড্রোনের উপরে ভর করেই আমেরিকার মতো হানাদারের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে তৈরি হতে যাওয়া যে ঐক্য, যে ঐক্য তৈরিকে ঘিরে গোটা মুসলিম বিশ্বের সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছিল। যদি এই ঐক্য তৈরি হতে পারত, পাশে অবশ্যই ছিল রাশিয়া এবং চীন। রাশিয়া, চীন, ইরান একাধারে পৃথিবীর বিকল্প একটা শক্তি মেরু। আর সেই মেরুর সঙ্গে যদি এই ইসলামিক রাষ্ট্রগুলো যথা সৌদি আরব, তুরস্ক, কাতার, মিশর, পাকিস্তান এহেন রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যকে আর আমেরিকা কোনোদিনও শোষণ ক্ষেত্র বানিয়ে রাখতে পারতো না। আর মধ্যপ্রাচ্যে যে বর্বরচিত গণহত্যা চলছে, যে গণহত্যা থামানো এই সময় জন্য সবচাইতে বড় দাবি। বিশেষ করে গাজাতে যে নিরীহ শিশুদের হত্যা চলছে, সাধারণ মানুষকে যেভাবে প্রতিদিন এই গণহত্যাকারী ইসরায়েলি সেনারা খুন করছে, সেই হত্যার বন্ধ হওয়া দরকার ছিল। বন্ধ হওয়া দরকার ছিল লেবাননের ইসরায়েলি বর্বরতা। কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ না হওয়ার কারণেই আমেরিকা এতদিন ধরে এই রাষ্ট্রগুলোকে নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে রেখেছে এবং এই লড়াইয়ের সুযোগ নিয়েই আমেরিকা এবং ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যব্যাপী শোষণ এবং গণহত্যার এক ত্রাস তৈরি করে রেখেছে। আর সেই ত্রাস বন্ধ হওয়ার যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাকে আরো একবার ডোনাল্ড ট্রাম্প ছারখার করে দিলেন তার কূটকৌশল দিয়ে। মুসলিম নেটোর ক্ষেত্রে বড় আঘাত যেটা আসলো সেটা এরদোয়ানের মাধ্যমে, যেটা অত্যন্ত বেদনাদায়ক এবং অনভিপ্রেত বটে। এই কারণেই, কারণ এরদোয়ান গত কয়েক বছর ধরে তিনি মুসলিম বিশ্বের মসিহা সাজবার চেষ্টা করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে এত ঘন ঘন তিনি কমেন্ট করেছেন যাতে মনে হয়েছে আদি ইসরায়েলে কি বোমা মেরে গোটা দেশটাকে ধ্বংস করে ফেলবেন এই মসিহা এরদোয়ান। কিন্তু বাস্তবের তথ্য এই, ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়ার পরেও এই তুরস্ক রাষ্ট্রের শাসক এরদোয়ান গোপনে গোপনে ইসরায়েলের সঙ্গে একাধিক বাণিজ্যিক এবং সামরিক সম্পর্ক রেখে দিয়েছেন। ইসরায়েলের প্রয়োজনীয় জ্বালানি, বিপুল পরিমাণে তেল রপ্তানি, এমনকি তার বন্ধু রাষ্ট্র আজারবাইজানকে ইসরায়েলকে তেল বিক্রি করতে বাধ্য করার কাজ
তার সঙ্গে সামরিক লেনদেন চালিয়ে যাওয়া সবই করছেন গোপনে। আর বাইরে বাইরে তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিদিন হুমকি দিচ্ছেন। তিনি এমনকি ফলাও করে বললেন যে গ্রেটার তুরস্কের পার্ট বানাবেন তিনি ইসরায়েলকে আর গ্রেটার ইসরায়েল বানাতে দেবেন না, বরং তিনি ইসরায়েলকে কবজা করে নিয়ে গ্রেটার তুরস্কের পার্ট বানাবেন। শুনতে কি অসাধারণ! কিন্তু মজার যে বিষয়টা হলো, ডোনাল্ড ট্রাম্প নেটোর বৈঠক করতে তুরস্কে আসবার পর প্রথম যে ললিপপ গিলিয়ে দিলেন এই এরদোয়ানকে, তা হলো F-35। বেশ কয়েক বছর থেকে এরদোয়ানের স্বাদ ছিল যে F-35 ফাইটার জেট তিনি কিনবেন, কিন্তু আমেরিকা এতদিন ধরে এরদোয়ানকে এই স্বপ্ন পূরণের কোনো সুযোগ দেয়নি। তার উপরে মাত্র কয়েক বছর আগে এরদোয়ান রাশিয়ার কাছ থেকে S-400 নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে বসেন। আর যখন রাশিয়ার কাছ থেকে এই S-400 তিনি কিনলেন, আমেরিকা বেজায় রুষ্ট হলো। আর তারপরেই তুরস্কের ওপরে অস্ত্র কেনার উপরে দিল স্যাংশন লাগিয়ে, এমনকি ব্যাংকিং বিশেষ করে ঋণ গ্রহণের উপরে আমেরিকা চাপিয়ে দিল স্যাংশন। তাই তুরস্কের এরদোয়ান বেশ চাপে ছিলেন। যখন এই ন্যাটোর বৈঠক হলো, ডোনাল্ড ট্রাম্প তাকে পাশে বসিয়ে তাকে এমন ভাবে হাওয়া দিলেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ এবং মাই ডিয়ার ফ্রেন্ড হয়ে গেলেন। আসলে ডোনাল্ড ট্রাম্পের একটাই কৌশল ছিল, যাতে এরদোয়ান ইরানের সঙ্গে তার যে সখ্যতা, সেই সখ্যতা আর না বাড়ায় এবং আমেরিকার দেয়া নির্দেশেই যেন এরদোয়ান চলে। ইরান ইতিমধ্যেই আমেরিকাকে 40 দিনের যুদ্ধে পরাস্ত করবার পর মধ্যপ্রাচ্যে যেভাবে তার কূটনৈতিক শক্তি বৃদ্ধি পাচ্ছে, আমেরিকা যে আদৌ যে সমস্ত রাষ্ট্রগুলোর কাছ থেকে বিপুল পরিমাণে হপ্তা নেয়, সেই রাষ্ট্রগুলোকে সুরক্ষা দিতে ব্যর্থ, সেই ছবি যখন বেআব্রু হয়ে যাচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প এরদোয়ানকে হাতে বন্দি করে মোক্ষম চাল চেলে দিলেন। ডোনাল্ড ট্রাম্প এক ঢিলে দুই পাখি মারলেন। তুরস্কের ওপর থেকে যে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা ছিলেন তুলে নিলেন, তুরস্ককে F-35 বিক্রি করার অনুমতিতে তিনি সিলমোহর দিয়ে দিলেন এবং তুরস্ক যাতে প্রচুর পরিমাণে ঋণ পেতে পারে সেই ঋণ পাবার রাস্তাও খুলে দিলেন। কিন্তু বিনিময়ে ইরানের সঙ্গে তুরস্ক যাতে আর কোন রকম বন্ধুত্ব না করে এবং মুসলিম নেটো তৈরি হবার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তুরস্ককে দিয়েই, সেই সম্ভাবনাতেও পুরোপুরি জল ঢেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এরদোয়ানের পর মধ্যপ্রাচ্যের নিঃসন্দেহে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র তথা গোটা মুসলিম বিশ্বের যে দেশকে নেতা বলে মানা হয়, সেই দেশ সৌদি আরব। সেই সৌদি আরবের কাছে সামরিক শক্তি তুরস্কের তুলনায় কিছু কম থাকলেও অর্থনৈতিক শক্তিতে সৌদি আরবের সাথে পাল্লা দেবার মতো কোনো মুসলিম দেশ এই মুহূর্তে বিশ্বে নেই। এমনকি ইরান যুদ্ধ যখন হচ্ছে, তখনও এই মোহাম্মদ বিন সালমান আমেরিকার সঙ্গে একটা রীতিমতো দূরত্ব বজায় রাখবার আন্তরিক চেষ্টা করেছিলেন বলে খবরে প্রকাশ ছিল। তাছাড়া ইরানের বিরুদ্ধে সরাসরি সৌদি আরব যুদ্ধে যায়নি, যদিও ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে মার্কিন ঘাঁটিতে বিপুল সংখ্যক ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছিল। সেখান থেকে একটা বিষয় আমরা সকলেই অনুমান করেছিলাম যে সৌদি আরবের সঙ্গে ইরানের নন অ্যাগ্রেশন প্যাক্ট একটা হয়েছে গোপনে গোপনে, অর্থাৎ তারা একে অপরকে আক্রমণ করবে না, এই শর্তে তাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে। এবং যে মুসলিম নেটো তৈরি হতে যাচ্ছিল, সেই নেটোর কেন্দ্রেই ছিল সৌদি আরব, কারণ পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যেই সৌদি আরব একটা সামরিক চুক্তি সম্পাদন করেছিল, যার মূল কথাই ছিল আর্টিকেল 5, অর্থাৎ যদি কোনো দেশ সৌদি আরবকে আক্রমণ করে, সেই আক্রমণ পাকিস্তানকেও করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। অপরদিকে পাকিস্তানে যদি কোনো দেশ আক্রমণ চালায়, সেই আক্রমণ সৌদি আরবের উপরে হয়েছে বলেও ধরে নেওয়া হবে। সেই চুক্তি যেহেতু ইতিমধ্যেই করেছে সৌদি আরব, তাই পরবর্তীকালে পাকিস্তান সৌদি আরবের সাথে একাধিক রাষ্ট্র ধীরে ধীরে যুক্ত হয়ে এই নেটোর ভাবনাটা পূর্ণাঙ্গ হবে বলেই মনে হয়েছিল। তাই ডোনাল্ড ট্রাম্প আর চুপ করে বসে থাকতে পারলেন না। তিনি তড়িঘড়ি 2025 সালে সৌদি আরবের সঙ্গে আমেরিকার যে পারমাণবিক চুক্তির প্রাথমিক ধাপ সম্পাদিত হয়ে আটকে পড়েছিল, সেই চুক্তিকে এবার হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প পাশ করে দিলেন। গতকাল অর্থাৎ 20 জুলাই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এতদিন ধরে অচল হয়ে পড়ে থাকা চুক্তি হঠাৎ করে সচল হয়ে গেল। আমেরিকা সৌদি আরবের মাটিতে
একাধিক পারমাণবিক চুল্লি তৈরি করবে, সেই পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ শক্তি যাতে উৎপাদন করতে পারে সৌদি আরব, তার জন্য প্রযুক্তি, উপাদান, এমনকি বৈজ্ঞানিকের দল পাঠিয়েও সৌদি আরবে এই পারমাণবিক কার্যক্রমের দায়িত্বভার গ্রহণ করছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এত বড় দরাজ যদি হয় আমেরিকা, তখন কি মোহাম্মদ বিন সালমান আর ইরানের সঙ্গে বন্ধুত্ব রাখতে পারে? না, আমেরিকা সেই বন্ধুত্ব রাখতে দেবে? তাই মুসলিম ঐক্য তৈরি হওয়ার ক্ষেত্রে এটা একটা বড়সড় আঘাত। এমনকি ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে হাতে করবার জন্য এতখানি অগ্রসর হয়েছে যে আগামী দিনে সৌদি আরব যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তার জন্যও কোনো ক্লজ রাখেননি এই আইনে। মিডল ইস্ট আই লিখছে, ইউএস গ্রিন লাইট সৌদি নিউক্লিয়ার এনরিচমেন্ট উইদাউট সেফগার্ডস। রিপোর্ট, এই মিডল ইস্ট আই তারা লিখছে যে আমেরিকা সৌদি আরবকে পরমাণু শক্তি উৎপাদনের সবুজ সংকেত দিয়ে দিয়েছে, কিন্তু তাতে কোনো সেফগার্ড নেই। আগামী দিনে ইরানের মতো সৌদি আরবে যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে সেই প্রচেষ্টা আটকাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বিচলিত নন, কারণ তার কাছে একমাত্র চ্যালেঞ্জ ইরান। ইরানকে ধ্বংস করতে পারলে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো কোনো ব্যাপার না, সেগুলো সব মামুলি ব্যাপার। তাই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের এক এবং একমাত্র লক্ষ্য ইরানকে ধ্বংস করা, আর ইরানকে ধ্বংস করবার জন্য তার যা যা করণীয় তিনি সবকিছু করতে প্রস্তুত আছেন। আর এই কারণে তিনি আমেরিকার কিছুটা স্বার্থ ক্ষুণ্ণ করেও তুরস্ককে বিক্রি করছেন F-35, আর এতে বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের উপরে আপাতত হলেও বেশ খানিকটা চটেছেন। অপরদিকে সৌদি আরবের সঙ্গে এই পারমাণবিক চুক্তি পর্যন্ত করে ফেললেন, এটিও ইসরায়েলের বিরুদ্ধে গিয়েই, কিন্তু লক্ষ্য একটাই, মুসলিম নেটো যাতে কোনোভাবেই তৈরি না হয় এবং ইরান যেন মধ্যপ্রাচ্যের বাদশাহ না হতে পারে। আর তুরস্ক এবং সৌদি আরবকে হাত করবার পর ডোনাল্ড ট্রাম্প এবার থাবা বসালেন ইরানের সবচাইতে মিত্র একটা দেশ ইরাক। আমরা দেখেছি ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের জানাজাতে ইরানের যে পরিমাণ মানুষের আবেগ উৎসাহ ছিল, একই রকম আবেগ উৎসাহ দেখা গিয়েছিল নাজাফ এবং কারবালাতে। সেখানেও 90 লক্ষের অধিক মানুষ জমায়েত হয়েছিলেন এই শহীদ নেতাকে সম্মান জানাতে। তাই ইরাককে এই মুহূর্তে হাতে রাখাটা আমেরিকার জন্য অত্যন্ত জরুরি। তাই আপনারা দেখলেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদিকে ওয়াশিংটনের আমন্ত্রণ জানানো হলো 5 দিনের রাষ্ট্রীয় সফরে। সেই 5 দিনের রাষ্ট্রীয় সফরে ডোনাল্ড ট্রাম্প এই আল জাইদিকে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে তাকে সম্মান জানালেন। এমনকি ইরাকের সঙ্গে এই 5 দিনের সফরে 48টি চুক্তি সম্পাদন করলো আমেরিকা যুক্তরাষ্ট্র, যেটা এক কথায় ঐতিহাসিক। 2003 সালে যে আমেরিকা ইরাককে আক্রমণ করে ধ্বংস করে দিয়েছিল, সেই ইরাকের সাথে আমেরিকা 48টি চুক্তি করছে। কেন? তার একটাই কারণ, যাতে ইরাকের সাধারণ মানুষ দলে দলে গিয়ে ইরানের সৈন্যবাহিনীর সঙ্গে মিলে যেতে না পারে। ইরানকে বিচ্ছিন্ন করে দুর্বল রাখবার জন্যই এটা একটা চেষ্টা। ইরানের সঙ্গে ইরাক সব থেকে বেশি ল্যান্ড বর্ডার শেয়ার করে, তাই এমনকি ইরাক এবং ইরানের মানুষ তারাও ভ্রাতৃপ্রতিম, একে অপরের সাথে গভীর সম্পর্ক বজায় রেখে চলে। তাই এই মুহূর্তে ইরাকের সরকারকে হাতে রাখাটা আমেরিকার জন্য অত্যন্ত জরুরি। ওদিকে আল জাইদি তিনিও, যেহেতু ইরাক এখন একটা অস্থির দেশ, অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে এখনো নিজের পায়ে শক্তিশালীভাবে দাঁড়াতে পারেনি, তাই যে আমেরিকা ইরাককে খুন করেছে সেই খুনির পায়ে পড়ে বলছে আমাকে রক্ষা করো। এক নির্লজ্জ ইতিহাস তৈরি করলেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। ইরাক ইউএস সাইন 48 এগ্রিমেন্টস ডিউরিং পিএমস ভিজিট। ভারতের বিখ্যাত সংবাদপত্র দা হিন্দু তারা খবর করেছে যে ইরাক এবং আমেরিকার মধ্যে এই চুক্তির কথা। আর এর ফলে আমেরিকা প্রথমে তুরস্ক, পরে সৌদি আরব এবং তার সাথে ইরাক, এই 3টে দেশকে ইরানের থেকে দূরে এনে মুসলিম নেটো তৈরি হবার যে সম্ভাবনা শুরু হয়েছিল সেই সম্ভাবনায় রীতিমতো জল ঢেলে দিলেন এবং ইরানকে দুর্বল করার সব রকম চেষ্টা আমেরিকা কিন্তু এই মুহূর্তে করে যাচ্ছে। একদিকে সামরিক আক্রমণ, অন্যদিকে মিত্র দেশগুলোর কাছ থেকে সরিয়ে নেওয়া। কিন্তু ইরান কি আদৌ আমেরিকার এই কূটকৌশলে ভীত? মোটেই নয়। আমেরিকার এই চালগুলোকে ভোতা করবার জন্যে ইরানও চেলে দিয়েছে আরো শক্তিশালী দাবার চাল। প্রথম যে চাল ইরান চেলেছে তা হলো গতকাল ইয়েমেনের হুথি, যারা ইরানের প্রক্সি গ্রুপ, সেই হুথি এই বাব আল মান্দাব
বাব আল মান্দাব আপনারা প্রত্যেকেই জানেন একটা সংকীর্ণ চোক পয়েন্ট। এই বাব আল মান্দাবের মধ্য দিয়েই লোহিত সাগরে জাহাজ প্রবেশ করে, আর এই বাব আল মান্দাবের মাধ্যমে সৌদি আরব বিপুল পরিমাণে ব্যবসা করে। সৌদি আরবের তেল রপ্তানির একটা বড় অংশ হয়ে থাকে এই বাব আল মান্দাবের মধ্য দিয়ে। আর গতকাল হুথি তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সৌদি আরবের কোন জাহাজ এই বাব আল মান্দাব দিয়ে পার হতে পারবে না। যখনই পার হবার চেষ্টা করবে সৌদি আরবের কোনো তেল ভর্তি জাহাজ বা সৌদি আরবের তেল কিনেছে কোনো জাহাজ এই রাস্তা দিয়ে পার হবার চেষ্টা করবে, সেই জাহাজকেই তারা মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা করে ধ্বংস করে দেবে। তো এখানে মজার বিষয় এই, কদিন আগেই আপনারা জানেন যে ইয়েমেনের যে সানা এয়ারপোর্ট, এই সানা এয়ারপোর্টকে দীর্ঘকাল ধরে সৌদি আরব অবরোধ করে রেখেছে। অর্থাৎ সানা এয়ারপোর্টের সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও এই বিমানবন্দর বন্ধ হয়ে পড়ে রয়েছে। গত কয়েকদিন আগে, মাত্র সপ্তাহখানিক আগে যখন সানা এয়ারপোর্ট খোলা হলো, সেই সানা এয়ারপোর্টে আবারও সৌদি আরব আক্রমণ করে সমস্ত ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তাই ইতিমধ্যেই হুথির সঙ্গে সৌদি আরবের একটা দ্বন্দ্ব নতুন করে আবার শুরু হয়েছে। সেই দ্বন্দ্বে ইরান নিঃশব্দে প্রবেশ করেছে, যাতে সৌদি আরব আমেরিকার সঙ্গে তাদের এই চুক্তি নিয়ে খুব বেশি দূর এগোতে না পারে। তার জন্য হুথির মাধ্যমে বাব আল মান্দাব বন্ধ করে দিয়েছে ইরান। কিন্তু আপনি অবাক হবেন শুনলে, এই বাব আল মান্দাবের মাধ্যমে সৌদি আরবের 74% তেল রপ্তানি হয়ে থাকে। অর্থাৎ সৌদি আরব যত তেল বিদেশের বাজারে রপ্তানি করে তার সিংহভাগ তেল এই ক্ষুদ্র প্রণালীর মাধ্যমে বিশ্বের বাজারে রপ্তানি হয়। তাই যদি এই বাব আল মান্দাব হুথি ইরানের মাধ্যমে লম্বা সময় ধরে বন্ধ রাখতে পারে, তাহলে সৌদি আরব অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। খুব বেশি দিন সে নিজেকে সোজা রাখতে পারবে না। তাই ইরানের সঙ্গে পাঙ্গা নেয়া সৌদি আরবের জন্য মোটেই সুখকর হবে না। একদিকে যদি যুদ্ধে যায় সরাসরি, তাহলে তো আরামকোর মতো বড় বড় যে তৈলক্ষেত্র আছে, সেই তৈলক্ষেত্র ইরান চাইলে অনায়াসেই আক্রমণ করে তছনছ করে দিতে পারে। অপরদিকে যে দুটি গুরুত্বপূর্ণ জলপথ, একদিকে বাব আল মান্দাব, অপরদিকে হরমুজ প্রণালী, দুটি রয়েছে সম্পূর্ণরূপে ইরানের কন্ট্রোলে। তাই ইরানের সঙ্গে লড়াই করে মধ্যপ্রাচ্যের কোনো দেশ খুব একটা সুবিধা করতে পারবে না, তা ইতিমধ্যেই প্রমাণিত। তাই ইরান এই মুহূর্তে আমেরিকা যে নতুন ছলনার ফাঁদ পেতেছে, গতকাল থেকেই একের পর এক কাতার, ইরাক তারা নতুন করে আবারও আমেরিকার সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য উদ্যোগী হয়েছে। যে এই ছলনাকে ইরান খুব ভালো করেই বোঝে যে তুরস্ক কিংবা কাতার কিংবা ইরাক, তাদের এই তিন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে কোনোভাবেই ইরান বিশ্বাস করে না। কারণ এই তিন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আমেরিকার অত্যন্ত গভীর সম্পর্ক এবং তারা নতুন করে তাদের সম্পর্ককে শক্তিশালী করেছে। তাই তাদের মাধ্যমে যে প্রস্তাব ইরানের কাছে আসছে, প্রত্যেকটি প্রস্তাবই ইরানের স্বার্থ বিরোধী হবে। আর আমেরিকাকে বিশ্বাস করতে আর ইরানের সরকার কিংবা মানুষ কেউই প্রস্তুত না। তাই যুদ্ধের ময়দানে আমেরিকাকে পরাস্ত করার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে তাড়াতে চায় ইরান। তারপর যদি ইরানের সঙ্গে কোনো রাষ্ট্র বন্ধুত্ব করতে চায় বা কোনো জোট বা ঐক্য তৈরি করতে চায়, ইরান করবে, কিন্তু তার আগে নয়। তাই যে মুসলিম ঐক্য তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই ঐক্য তৈরি আপাতত না হলেও ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের জন্য যথেষ্ট, আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য। আর সেই কাজই মধ্যপ্রাচ্যে চলছে।